তাদের মূল উদ্দেশ্য ইসলামী শক্তির ভোটগুলোকে একটা বাক্সে নিয়ে আসা। বাংলাদেশের ইসলামপন্থী সকল দলের সমর্থকরা যাতে এক বাক্সে ভোট দিয়ে এই ইসলামী শক্তির হাতকে শক্তিশালী করতে পারেন, সেজন্যেই তারা একটা ঐক্যের কথা ভাবছেন। এই এক বাক্সে ভোট আনার উদ্দেশ্যেই যে মহাসমাবেশ, এবং সেই মহাসমাবেশ স্থলে সকলকে ঐক্যবদ্ধ করা, জড়ো করা, সেটা সরাসরি সেই মহাসমাবেশ স্থল থেকে বলেছেন চরমোনাইয়ের পীর সৈয়দ রেজাউল করিম। বাংলাদেশে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ থেকে ইসলামী শক্তিগুলোকে একতাবদ্ধ করে নির্বাচনে অংশগ্রহণের যে ইঙ্গিত এসেছে এবং সকল ইসলামী দলগুলোকে যেভাবে ঐক্যবদ্ধ করে সেই মহাসমাবেশে যোগ দেওয়ানো গেছে এবং যে ঐক্যের আহ্বান এসেছে, তা থেকে একরকম পরিষ্কার যে আগামীর বাংলাদেশের রাজনৈতিক দিক নির্ধারণে এই মহাসমাবেশ ছিল একটি ঐতিহাসিক মুহূর্ত। বাংলাদেশের জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ারও কিন্তু এই মহাসমাবেশে যোগ দিয়ে এটাই বলেছেন যে এটা একটা ঐতিহাসিক মুহূর্ত এবং বাংলাদেশের সকল ইসলামী শক্তিকে একতাবদ্ধ করবার জন্যে চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিমের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ নেজামে ইসলাম, খেলাফত মজলিস সহ ইসলামী ঐক্যজোটের মতো সকল ইসলামপন্থী দলকে এই মহাসমাবেশের মঞ্চে তো তুলে এনেছিলেনই সৈয়দ রেজাউল করিম। এর পাশাপাশি গণ অধিকার পরিষদ, জাতীয় নাগরিক পার্টি, এবি পার্টি সহ মোটামুটি বাংলাদেশের এখনকার রাজনীতির সকল গুরুত্বপূর্ণ দল এবং সেসব দলের প্রতিনিধিরাই উপস্থিত ছিলেন এই মহাসমাবেশে। তবে বিএনপিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমন্ত্রণ জানায়নি এবং এই আমন্ত্রণ না জানানোর পেছনে কাজ করেছে এই ঐক্যবদ্ধ শক্তির যেটা প্রধান দাবি যে আনুপাতিক পদ্ধতিতে আগামীর নির্বাচন অনুষ্ঠিত হতে হবে, পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। সেই পদ্ধতির যেহেতু বিরোধিতা করে বিএনপি, সে কারণেই বিএনপিকে এই ঐক্যে এই সমাবেশে আমন্ত্রণ জানানো হয়নি। কাজেই বুঝতে বাকি থাকে না যে ইসলামী দলগুলোর এই ঐক্য মূলত বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির বিরুদ্ধেই। দেখুন, সৈয়দ রেজাউল করিম চরমোনাই পীর সাহেব কিন্তু কোনো রাগঢাক রাখেননি যে তাদের এই ঐক্য মূলত বাংলাদেশের রাজনীতিতে ইসলামপন্থী দলগুলোর শক্তিকে একটি প্রধানতম শক্তিতে পরিণত করার জন্যেই। সরাসরি তারা গত কয়েক মাস ধরেই কিন্তু বারবার বলছিলেন যে বাংলাদেশের এই 55 বছর বয়সে এসেও কখনো ইসলামপন্থী দলগুলো রাজনীতিতে গুরুত্ব পায়নি, নির্বাচনে ভালো ফলাফল করতে পারেনি এবং শাসন ক্ষমতায় প্রভাব রাখতে পারেনি এবং এর ফলেই 92% মুসলমানের দেশ বাংলাদেশেও ইসলামী শাসন ব্যবস্থা প্রবর্তনে বাংলাদেশ ভালো করতে পারেনি, পিছিয়ে থেকেছে। এবারের ঐক্যের মূল উদ্দেশ্যই চরমোনাই পীর সাহেবের জন্য যেমন জামায়াতে ইসলামীর জন্যেও তেমন বাংলাদেশে আল্লাহর শাসন কায়েম করা এবং ধর্মীয় বিধান মোতাবেক একটি রাষ্ট্র পরিচালনা করা, যেই রাষ্ট্রটি জামায়াতের আমিরের ভাষায় ধর্মীয় বিধিবিধান মেনে চলবে এবং একটি ইসলামী শাসন সম্মত, ইসলামী বিধান সম্মত রাষ্ট্র পরিচালনার দিকে অগ্রসর হবে। জানুয়ারি মাসে জামায়াতে ইসলামীর আমির বরিশালে সৈয়দ রেজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। চরমোনাই পীরের সঙ্গে তার এই সাক্ষাতের সে সময়ে সেটা সংবাদ মাধ্যমে খুবই গুরুত্ব পেয়েছিল, কারণ চরমোনাই পীর সাহেবের ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে জামায়াতে ইসলামীর কখনোই ঘনিষ্ঠতা বা খুব ভালো সম্পর্ক ছিল না। তাহলে এই দুটো দল কি তাদের পুরনো বোঝাপড়ার সমস্যা দূরে সরিয়ে রেখে নির্বাচনী ঐক্যের পথে হাঁটছে? এই প্রশ্নটি নিয়ে সংবাদ মাধ্যম যখন বরিশালে ভিড় করেছিল তখন দুই নেতাই বলেছিলেন যে তাদের মূল উদ্দেশ্য ইসলামী শক্তির ভোটগুলোকে একটা বাক্সে নিয়ে আসা। বাংলাদেশের ইসলামপন্থী সকল দলের সমর্থকরা যাতে এক বাক্সে ভোট দিয়ে এই ইসলামী শক্তির হাতকে শক্তিশালী করতে পারেন, সেজন্যেই তারা একটা ঐক্যের কথা ভাবছেন।
এই এক বাক্সে ভোট আনার উদ্দেশ্যেই যে এই মহাসমাবেশ, এবং সেই মহাসমাবেশ স্থলে সকলকে ঐক্যবদ্ধ করা, জড়ো করা, সেটা সরাসরি সেই মহাসমাবেশ স্থল থেকে বলেছেন চরমোনাইয়ের পীর সৈয়দ রেজাউল করিম। জানুয়ারি মাসে জামায়াতে ইসলামীর আমির চরমোনাই পীর সাহেবের সঙ্গে দেখা করার পরপরই মির্জা ফখরুল ইসলাম আলমগীরও গিয়েছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের এই প্রধান নেতা চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিমের সঙ্গে সাক্ষাৎ করতে। তবে বোঝাই যাচ্ছে বিএনপিকে কিছুতেই এই ইসলামী দলগুলো আর আস্থায় আনতে পারছে না, এবং বিএনপির সঙ্গে সম্পর্কটা এমন জায়গায় পৌঁছেছে যে সকল দলকে মহাসমাবেশে আমন্ত্রণ জানানো গেলেও কোনোভাবেই বিএনপিকে মহাসমাবেশে আমন্ত্রণ জানায়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ। তার কারণ খুব স্বাভাবিক, কারণ এই আগামী নির্বাচনে বিএনপি তাদের মূল প্রতিদ্বন্দ্বী, এবং বিএনপি যে পদ্ধতিতে নির্বাচন ঠেকাতে চাইছে, অর্থাৎ আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন তারা ঠেকাতে চাইছে, কারণ তারা জানে বর্তমান পদ্ধতিতেই যদি নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপি পরবর্তী সরকার গঠন করবে। অথচ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো, এমনকি বামপন্থী অনেক দলও, তারা সকলেই আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির নির্বাচনের কথা বলছে। বিশেষ করে সংস্কার বিষয়ক আলোচনায় এটাই তাদের মূল দাবি, কারণ তারা মনে করে যে প্রতিটি ভোটের মূল্য সমান, এবং এই রকমভাবে ভোট অনুষ্ঠিত হলে, আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হলেই কেবল আগামীর সংসদে ইসলামী শক্তিগুলোর যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করা সম্ভব। এবং এখন শনিবারের মহাসমাবেশ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সেই মঞ্চ থেকে জামায়াতে ইসলামী সহ বাংলাদেশের ইসলামপন্থী দলগুলো পরিষ্কারভাবে বলে দিয়েছে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি ছাড়া কোনোভাবে তারা আগামী নির্বাচন হতে দেবে না। শুধু তাই নয়, চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিম দুই কক্ষের কথাও বলেছেন। আমরা জানি সংস্কার প্রস্তাবে একদিকে যেমন ঐকমত্য কমিশনের তরফ থেকেও এই প্রস্তাব ছিল, তেমনি এই রাজনৈতিক দলগুলোরও প্রস্তাব আছে যে বাংলাদেশে এখন থেকে দুই কক্ষের সংসদ হতে হবে, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ থাকবে। আর এই ইসলামপন্থী দলগুলো বলছে দুই কক্ষেই আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে, পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। এই পদ্ধতি ছাড়া তারা যে নির্বাচন হতে দেবে না, সেটা যেমন এই বিশাল লাখ লাখ লোকের সমাবেশ থেকে স্পষ্ট ভাষায় বাংলাদেশের বিভিন্ন ইসলামী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পরিষ্কার করে বলেছেন, ঠিক তেমনি তারা তাদের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন যাতে ওয়ার্ডে ওয়ার্ডে, থানায় থানায় তারা সাধারণ মানুষকে বোঝান কেন পিআর পদ্ধতিতে, আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠান জরুরি। আমরা সকলেই জানি যে বাংলাদেশ জুড়ে এই ইসলামপন্থী দলগুলোর নানা রকম ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে যেমন, তেমনি রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনার মধ্য দিয়েও সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগের বিভিন্ন চ্যানেল প্রতিষ্ঠিত অবস্থায় আছে। কাজেই তারা এখন যখন বলছে সাধারণ মানুষের কাছে তারা এই আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি বা পিআর পদ্ধতিতে নির্বাচন কেন জরুরি, কেন মানুষ সারা বাংলাদেশ জুড়ে যত শতাংশ ভোট যে দলকে দেবে সে দলের তত শতাংশ আসনই উচ্চকক্ষ এবং নিম্নকক্ষে পাওয়া নিশ্চিত করা আগামীর বাংলাদেশের সংসদে জরুরি, তা যখন তারা তুলে ধরতে চাইবে, বুঝতে অসুবিধা হয় না এই জনসংযোগেও তারা বিএনপির চাইতে অনেক বেশি এগিয়ে থাকবে। আমার তাই মনে হচ্ছে এই বিএনপি বিরোধী জোট সত্যিকার অর্থে বিএনপিকে নতুন করে বড় ধরনের বিপদে ফেলেছে। বড় ধরনের বিপদে ফেলেছে বলেই বিএনপির নেতৃবৃন্দ আগেও যেমন তারা পিআর পদ্ধতির বিপক্ষে বলেছেন, সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনার সময় তো বলেছেনই, মাঝে মাঝে জনসমাবেশেও বলেছেন। এই ইসলামী আন্দোলনের মহাসমাবেশের পরেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন এটা নির্বাচন পিছিয়ে দেওয়ার বা নির্বাচন হতে না দেওয়ার ষড়যন্ত্র, যে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হতে পারবে না এমন দাবি তুলে আনা।
আর বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস, তিনি বোধহয় খুব ক্ষেপে গেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের এই বিরাট মহাসমাবেশ দেখে। তিনি এক বক্তৃতায় বলেছেন যে মহাসমাবেশ এরকম বড় বিএনপি চাইলেই করতে পারে। মির্জা আব্বাসও অভিযোগ করে বলেছেন একটি গোষ্ঠী নির্বাচনকে পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে, এক একজন এক একটা দাবি তুলে নির্বাচনকে পিছিয়ে নির্বাচনের অবস্থা সর্বনাশ করে দিয়ে এ জাতির সর্বনাশ করতে চাচ্ছে। কিন্তু ইসলামী আন্দোলন তাদের মহাসমাবেশ স্থলে সত্যিকার অর্থেই সকল রাজনৈতিক দলের যে ঐতিহাসিক মহাসমাবেশ জামায়াতের ভাষায় বললে তৈরি করেছিল, যে ঐক্য গড়ে তুলেছিল, গণ অধিকার পরিষদ, জাতীয় নাগরিক পার্টির সার্জিস আলম গেছেন, গণ অধিকার পরিষদের নুরুল হক নুরু গেছেন, এবি পার্টির নেতারা গেছেন, এই যে ঐক্য তারা তৈরি করেছিল, তারপর বিএনপির একতরফা দাবি বা একতরফা একগুঁয়ে মনোভাব যে তারা পিয়ার পদ্ধতির নির্বাচন চায় না, তারা আগে স্থানীয় নির্বাচন চায় না, সেটা কতটা টিকবে শেষ পর্যন্ত সংস্কার বিষয়ক আলোচনায় কিংবা সরকারের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, সেটাও আসলে দেখবার বিষয়। তার মানে অবস্থাটা এমন দাঁড়াচ্ছে যে এই আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন, স্থানীয় নির্বাচন আগে না জাতীয় নির্বাচন আগে, এসব প্রসঙ্গে সরাসরি বিএনপির বিরুদ্ধে এখন রাজনৈতিক আন্দোলন, সমাবেশ এবং প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত হওয়ার ঘোষণা চলে এসেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই মহাসমাবেশ থেকে। তার মানে শুধুমাত্র শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে প্রফেসর আলী রিয়াজের সভাপতিত্বে যে সংস্কার প্রসঙ্গে আলোচনা আর তর্ক বিতর্ক করে বিএনপি তাদের দাবি তুলে ধরতে থাকবে আর কোনোভাবেই ঐকমত্যে পৌঁছতে দেবে না, সেটা বোধহয় আর বেশি দিন চলবে না। এখন বিএনপিকে এই ইসলামী শক্তিগুলোর সাথে তাল মিলিয়ে রাজনৈতিক সমাবেশে সাধারণ জনগণের কাছে প্রমাণ করতে হবে যে কেন তারা যে পদ্ধতিতে নির্বাচন চাইছে সেটাই উপযুক্ত পদ্ধতি। না হলে এই দলগুলো প্রস্তুত তাদের দাবি আদায় করতে, রাজপথে থাকতে, ব্যাপক জনসংযোগ করতে এবং এই কাজকে, এই পিয়ার পদ্ধতি বোঝানোকে উপলক্ষ করে ব্যাপক পরিমাণ জনসংযোগ গড়ে তুলতে। কাজেই ইসলামী আন্দোলনের লাখো মানুষের এই মহাসমাবেশে শুধুই যে রাজনৈতিক এই দলগুলো উপস্থিত ছিল তাই কিন্তু নয়, উপস্থিত ছিল জাতীয় হিন্দু জোটের নেতৃবৃন্দ, বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রের নেতৃবৃন্দ মানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতিও। জামায়াতে ইসলামের আমির যখন চরমোনাই পীরের সঙ্গে দেখা করতে বরিশাল গিয়েছিলেন, তখন কিন্তু সেই বৈঠক থেকে বেরিয়ে জামায়াতে ইসলামের আমির বলেছিলেন যে এই দুই নেতার মধ্যে কথা হয়েছে যে কি করে মদিনার বিধান অনুযায়ী তারা রাষ্ট্র পরিচালনা করতে পারেন। যেই রাষ্ট্রে 92% মুসলমানের যে ধর্মীয় বিধান, ইসলামী শাসন বিধান, সেটি যেমন কায়েম হবে, তেমনি অমুসলিমরাও নিরাপদ থাকতে পারবেন। আর চরমোনাই পীর সেদিনও যেমন বলেছিলেন, আবারও ইসলামী আন্দোলনের মহাসমাবেশ থেকেও একথা পরিষ্কারভাবে বলেছেন যে তারা চান নিজেরাই ইসলামের পক্ষে একটা শক্তি অর্জন করতে, সেই ইসলামী শক্তি নিয়ে বাংলাদেশের ক্ষমতায় যেতে এবং আর কোনো রাজনৈতিক শক্তির দ্বারা ব্যবহৃত না হতে। বাংলাদেশে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর সমর্থকদের ভোট সাধারণভাবে বিএনপির ব্যালট বাক্সে গিয়েছে এতদিন। রাজনৈতিকভাবে যখন অসংগঠিত ছিল ইসলামী শক্তি, তখন বিএনপির পাওয়া এই সুবিধা এবারের নির্বাচনে বিএনপি যে শুধু পেতে যাচ্ছে না তাই নয়, বরং বিএনপিকে সরাসরি এই বিরাট শক্তিকে মোকাবেলা করেই নির্বাচনের পথে হাঁটতে হবে।